হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটামে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা অ্যারিথমেটিকের প্র্যাকটিস সেট 2টা করবো। আগের দিন তোমরা দেখে নিও যে আগের একটা ভিডিও আপলোড করা আছে যেটা প্র্যাকটিস সেট 1টা। আর আমাদের এই যে প্র্যাকটিস সেট 15টা প্র্যাকটিস সেটের যে বইটা করা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য, তো সেই বই থেকেই আমি প্র্যাকটিস সেটটা করছি। যারা সংগ্রহ করেছো তারা সেখান থেকে মিলিয়ে নেবে, এবং যারা এখনও পর্যন্ত সংগ্রহ করোনি চিন্তার কিছু নেই, আমাদের পিডিএফ এর কাজ চলছে। তো আশা করি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে দিই, আগের প্র্যাকটিস সেট 1-এর 54 নম্বর কোশ্চেনটা একটু সমস্যা হয়েছিল, ওটা আজকে আমি সলভ করিয়ে দেবো। আর একদম শেষে 60 নম্বর কোশ্চেনটা, ওটার একটুখানি কেটে গেছিলো কোশ্চেনটা, মানে কোশ্চেনটা ভিডিওটা কেটে গেছিলো, তো ওটাও আজকে আমি শেষে একদম সলভ করে দেবো। চলো শুরু করা যাক প্র্যাকটিস সেট 2। আচ্ছা দেখো আজকের প্রথম কোশ্চেনটা, হ্যাঁ কি বলছে, বলছে যে 41 নম্বর, মানে প্র্যাকটিস সেটে 41 নম্বর কোশ্চেন, এখানে 1 নম্বর কোশ্চেন। দেখো বলছি, ঘন্টায় 12 কিমি বেগে একজন অশ্বারোহী 132 কিমি পথ ভ্রমণ করে যদি প্রতি 15 কিমি অন্তর সে 8 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে ভ্রমণ পথ শেষ করতে, এটা শেষ হবে, শেষ করতে তার কত সময় লাগবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, বোঝা গেছে। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের ঘন্টায় 12 কিমি, মানে এটা স্পিড। তাহলে স্পিডটা দেওয়া আছে কত, মানে আমি এস বলে লিখলাম 12 কিলোমিটার পার আওয়ার, এটা আমার স্পিডটা দেওয়া আছে ওই অশ্বারোহী যে ব্যক্তিটা যাচ্ছে তার। এবং 132 কিলোমিটার তাকে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে, কতটা? 132 কিলোমিটার তাকে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে। এবার কি বলছে দেখো, 15 কিমি অন্তর অন্তর, মানে প্রত্যেক 15 কিমি যাওয়ার পর সে 8 মিনিট করে রেস্ট নিচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আগে আমাকে বার করতে হবে সে কতবার রেস্ট নিয়েছে। তাহলে টোটাল ডিস্টেন্স তার হচ্ছে 132, আর সে 15 কিলোমিটার করে মানে রেস্টটা নিচ্ছে। তাহলে 15 কিলোমিটার মানে এটা পুরোপুরি কাটাকাটি যাবে না, দেখেই বুঝতে পারছি, এখানে 5 ওখানে জোড় সংখ্যা, তাহলে যাবে না। মোটামুটি এটা কাটাকাটি করলে এটা 8 বারের কাছাকাছি আসবে, অ্যাপ্রক্স একটা 8 বারের কাছাকাছি আসবে। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্স যে 8 বার আসছে, সেই 8 বার সে হচ্ছে 8 মিনিট করে রেস্ট নিয়েছে। তাহলে টোটাল সে কত মিনিট রেস্ট নিয়েছে সেটা আমি প্রথমে বার করে নিই, তাহলেই বুঝতে পারবো। তাহলে 8 মিনিট করে 8 বার মানে হচ্ছে 8 ইন্টু 8, মানে হচ্ছে 8 বার আর 8 মিনিট, তাহলে 8 64 মিনিট সে টোটাল রেস্ট নিয়েছে। এটা আমি আগে থেকে বার করে রেখে দিলাম। এবার আমাকে একটা জিনিস দেখতে হবে, সে তো টোটাল ডিস্টেন্সটা কমপ্লিট করেছে, এখান থেকে এই পর্যন্ত সে গেছে, তাহলে 132 কিলোমিটার সে কমপ্লিট করেছে। তাহলে স্পিড যখনই সে, মানে রেস্ট ছাড়া যখনই সে ঘোড়ায় দৌড়েছে, তখন সে তো 12 কিলোমিটার বেগেই দৌড়েছে। তাহলে তার সেইটা যেতে কতক্ষণ টাইম লাগবে? তো আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে আমি আগে বার করি টাইমটা কত লাগবে, তাহলে টাইম বার করতে গেলে কী করতে হবে, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? এখান থেকে এই ফরম্যাট থেকে বেরোলো। তাহলে ডিস্টেন্স কতটা, 132, আর স্পিড কত আছে 12। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এটা 11-র গুণফল। তাহলে 11 দিয়ে 12 11 গুণ করলে 132 হয়। তাহলে 132 এটা কিসে বেরোলো, ঘন্টা, তাই তো? টাইম বেরোলো ঘন্টা। তাহলে 11 ঘন্টা প্লাস এই যে রেস্ট নিয়েছে 64 মিনিট, সেই টোটালটা একসঙ্গে, তাহলে 11 ঘন্টা প্লাস তার 64 মিনিট। কিন্তু দেখো অপশানে ওইভাবে নেই, ঠিক আছে, অপশানে 8 মিনিট 4 মিনিট। কেন? কারণটা হচ্ছে আমরা জানি 60 মিনিট হয়ে গেলেই 1 ঘন্টা হয়ে যায়। তাহলে এখান থেকে 64 মিনিট মানে 1 ঘন্টা হয়ে গেছে, সেই 1 ঘন্টা আরও এর সঙ্গে অ্যাড হবে। তাহলে টোটাল কত হলো, 12 ঘন্টা 4 মিনিট। তাহলে অপশান কোনটা হবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 12 ঘন্টা 4 মিনিট তার টোটাল সময় লাগবে যাত্রাপথ অতিক্রম করতে বা শেষ করতে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কে যাই, চলো। দেখো 2 নম্বর কোশ্চেন, যেটা প্র্যাকটিস সেটে তোমার 42 নম্বর কোশ্চেন। কি বলেছে, বলছে এক ব্যক্তি 15% লাভে একটি ক্যালকুলেটর বিক্রি করেন। সে বিক্রি করেছে ক্যালকুলেটরটা কত পার্সেন্ট লাভে, 15% লাভে সে বিক্রি করেছে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে যদি তিনি যা আরও 48 টাকা বেশি মূল্যে ক্যালকুলেটরটি বিক্রি করতেন, তবে তার লাভ হতো কত, 21%। তাহলে আমি একটা জিনিস দেখি, যে আমি ধরে নিই সবসময় সিপি যদি 100 পার্সেন্টেজ দেওয়া আছে, মানে এটা আমার ফুল টস। তাহলে 100 টাকা যদি তোমার সিপি মানে কস্ট প্রাইস বা হচ্ছে তোমার ক্রয় মূল্য, তাহলে 15% প্রফিট বা লাভ, তার মানে কি ক টাকায় বিক্রি করেছে, সেলিং প্রাইস ক টাকা হবে, 115 টাকা। ঠিক বলেছো, কোনো অসুবিধা নেই। এবার সে বিক্রি করতে চাইছে 21% প্রফিটে বা লাভে, তার মানে তার সেলিং প্রাইসটা কত হবে, ঠিক বলেছো একদম, কত, 121 টাকা, তাই তো? 100 টাকায় কিনে 21 টাকা বেশি দামে বিক্রি করলে 21% লাভ হচ্ছে।
তাহলে আমার ক্ষেত্রে এই যে আমি পার্সেন্টেজে ধরেছি এর ক্ষেত্রে কত টাকা বেশি হচ্ছে, কত টাকা বেশিতে বিক্রি করলে তার 21% লাভটা হচ্ছে। দেখো 15 আর মানে 115 আর 121-এর মধ্যে গ্যাপটা কত টাকা, 6 টাকার গ্যাপ, তাই তো। তার মানে এই 6 টাকাটাই আমার এই অঙ্কে 48 টাকা দেওয়া নেই, তাই তো। তাহলে 6 টাকার ভ্যালু যদি 48 টাকা হয় তাহলে 1 টাকার ভ্যালু কত হবে, 6 8 48, 8 টাকা। আর আমাকে জানতে চেয়েছে কি দ্রব্যটির ক্রয় মূল্য বা সিপি জানতে চেয়েছে। সিপি আমি কত ধরে বসে আছি, 100। তাহলে 100-এর ভ্যালু কত হবে, 8 100 800। ওকে, তাহলে উত্তর হবে অপশান ডি, 800 টাকা বস্তুটার ক্রয় মূল্য। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাই, চলো। যদি কোনো সমস্যা হয় আস্তে আস্তে ভিডিওটা দেখে নিও পজ করে করে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো দেখো 43 নম্বর কোশ্চেন বা 3 নম্বর কোশ্চেন যেটা আমার, আর প্র্যাকটিস সেটে 43 নম্বর কোশ্চেন বলছে একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত 13:11। দেখো এইরকম টাইপের কোশ্চেন দেখে কিন্তু ইজি মনে হবে। আমি আবার বলছি, তোমরা যদি কেউ 2017 সালের গ্রুপ সি বা গ্রুপ ডি কোশ্চেনটা দেখো, আহামরি কিন্তু সহজ কোশ্চেন ছিল না। তখনও সেই লেভেলটাও যা ছিল এখনও ওর থেকে বেশি হার্ড হবে, বরঞ্চ কম হবে না, সহজের মধ্যেও হার্ড থাকবে। দেখো এটা দেখে মনে হচ্ছে ইজি কোনো ব্যাপার না, করে ফেলবো, কিন্তু এর ক্যালকুলেশন করতে তোমাদের দমটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। পরীক্ষার হলে অন্তত, বাড়িতে বসে তো অনেকক্ষণ টাইম আছে, ক্যালকুলেটারে করবে, কোনো ব্যাপার না। দেখো বলছে এক বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত দেওয়া আছে 13:11। তাহলে ছাত্র আর ছাত্রী এদের দুজনের অনুপাত কত দেওয়া আছে, 13:11। আমি ধরে নিলাম ছাত্র সংখ্যা 13 আর ছাত্রীর সংখ্যা 11, মানে একটা বিদ্যালয়ে 13 জন ছাত্র আছে, 11 জন ছাত্রী আছে। আর আমি আগের দিনেও বলেছি, আগের প্র্যাকটিস সেটাও, যে রেশিও কখনো হচ্ছে রিয়েলটা হয় না, এটা ফেক ডেটা। এবং এর মধ্যে কোশ্চেনের মধ্যে একটা রিয়েল ডেটা থাকবে, যেটা কোনটা, সেটা হচ্ছে 504। তাহলে ওইটাকে কম্পেয়ার করে দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো 504টা কি টোটাল আগে যেটা ছিল, মানে এই 13 আর 11, তাহলে আমি যদি 13 আর 11 যোগ করি আমার হিসাবে যেটা হবে সেটা 504-এর সঙ্গে সমান হবে। বলো 13 আর 11 যোগ করলে কত হবে, 24 স্যার, তাই তো। তাহলে এই 24 ভ্যালুটাই 504 নয় কি, বলো হ্যাঁ। তাহলে একের ভ্যালু কত হবে, মানে ঐকিক নিয়ম করছি, তাহলে এটা কাটাকাটি করতে হবে। দেখো কাটাকাটি যাবে, মোটামুটি তোমার 20 20 400, মোটামুটি তোমার 21, তাই তো। তার মানে 21 হবে। দেখো কাটাকাটি করলে, এটা কাটাকাটি করে দেখে নেবে, 21 হবে। তাহলে একের ভ্যালু যদি 21 হয়, তাহলে আমি আগে 13-র ছাত্র সংখ্যা বার করে নিই। তাহলে ছাত্র সংখ্যা বার করবো, 13-র ভ্যালু কত হবে, 13 আর 21-এর গুণফল, বলো কত হবে, 13 আর 13 দুগুণে 26, মোটামুটি 273, তাই তো। 3 1 হ্যাঁ 273, তাই তো। ওকে, আর তোমার হচ্ছে 11 ছাত্রীর ভ্যালুটা বার করে নিই। 11-র ভ্যালু কত হবে, 11 21 × 11, তার মানে কত হবে তোমার 2 1 2 আর 1 3, মানে 231। কেন বার করলেন স্যার, এটা বার করার কি দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল। কারণটা কি, আমাকে বলেছে আরও 3 জন ছাত্রী ভর্তি হয়েছে বা অ্যাড হয়েছে। তাহলে আমাকে রিয়েল ডেটা যদি আমি না বার করি, তাহলে আমি অ্যাড করে আমার কিন্তু রেশিও আসবে না। তাহলে এবার বলো কে অ্যাড হয়েছে, 3 জন ছাত্রী অ্যাড হয়েছে। তাহলে ছাত্রীর সঙ্গে অ্যাড করবো কোনটা ছাত্রী, 11 ভ্যালুটা ছাত্রী, তাই তো। এর সঙ্গে তার মানে আরও 3 জন অ্যাড হবে। তাহলে এখন যে রেশিওটা হচ্ছে, তাহলে কত হচ্ছে ছাত্রের রেশিওটা, ছাত্র হচ্ছে তোমার 273, তাই তো। আর ছাত্রী কত হচ্ছে, ছাত্রী হচ্ছে তোমার 234, তাই তো। 31-এর সঙ্গে 3 যোগ করলে 34। আমাকে এদের নতুন অনুপাতটা জানতে চেয়েছে, তাই তো। কোনো অসুবিধা নেই, এটা কাটাকাটি করবো, ঠিক আছে। দেখো এটা একটু কাটাকাটি করতে একটু সমস্যা হবে, তোমরা ছোটো ছোটো করেও করতে পারো। এখানে ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি, মোটামুটি তোমার হচ্ছে 13 দিয়ে যদি এটা কাটাকাটি যায়, দেখো এটা 13 দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা। আমি দেখেছি এটা 13 21-এ হয়, তার মানে এটা দেখবে একটু 13 দিয়ে কাটাকাটি যায় কিনা। 13 1 13, আর এদিকে তোমার পড়ে থাকছে 8 13, হ্যাঁ 18 যাচ্ছে, তাই তো। ঠিক আছে, তাহলে 13 আর 21-এ তোমার হচ্ছে 273, আর 13 আর 18 হচ্ছে তোমার 234। এবার দেখো আর পরেও কাটাকাটি যাবে, তাই তো। 3 দিয়ে কাটি, 3 7 কে 21, আর 3 6 18, তার মানে কত অ্যান্সার হলো 7:6। অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 7:6। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাই, চলো। 4 নম্বর কোশ্চেন, যেটা তোমাদের প্র্যাকটিস সেটে 44 নম্বর কোশ্চেন। চলো দেখা যাক। বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 অংশ টাকা পায়। তাহলে আগে লিখে ফেলি। তাহলে এ বি এর দ্বিগুণ টাকা পায়, দ্বিগুণ টাকা পায়। এ যে টাকাটা পাচ্ছে, বি যে টাকাটা পাচ্ছে তার দ্বিগুণ করলে এ টাকাটা পায়। আর বলছে বি সি এর 1/3 গুণ বা 1/3 অংশ টাকা পায়, মানে হচ্ছে সি যে টাকাটা পায় তার 1/3 অংশ বি পায়। তাহলে আমি এখান থেকে রেশিও বার করতে পারবো।
হ্যাঁ স্যার পারবো, আগের দিনও শিখেছি আমরা। তাহলে কি করে বার করবো বলো? 2:1, তাই তো? এটা এদিকে গেলে বিটাকে গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হবে, তাহলে দুইয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 2:1। আর এদিকে B:C সমান কত হবে তোমার বলো? 1:3, তাই তো? তাহলে আমি রেশিও পেয়েছি A:B আর B:C। এবার কিন্তু সমস্যা কি, দেখো এখানে B এখানে B, দেখো সেম আছে কিনা, আছে তো সেম, তাহলে আর অসুবিধে নেই। তাহলে A:B:C আমি বলতে পারি কত? 2:1:3, ঠিক আছে? এবার দেখো বলেছে 3,000 টাকার মধ্যে এ কত টাকা পাবে। তাহলে 3,000 টাকা টোটাল টাকা তাদের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে আমি দেখি কত টাকা ভাগ হচ্ছে। তাহলে 2 টাকা, 1 টাকা, 3 টাকা, 3 টাকা, 6 টাকা, 6 টাকা ভাগ হচ্ছে। তাহলে এই 6 টাকাটাই 3,000 টাকা নয়? এই 6 টাকার মধ্যে এ পায় 2 টাকা, বি পায় 1 টাকা, আর সি পায় 3 টাকা। তাহলে আমাকে বলেছে 3,000 টাকার মধ্যে করতে হবে। আমি আবার বলেছি রেশিও হচ্ছে, রিয়েল ডেটা নয়। তাহলে 6 টাকা যদি তোমার 3,000 টাকা হয়, তোমাকে জানতে চেয়েছে এর টাকা। এ মানে কোনটা? এই 2। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 5 6 30 মানে হচ্ছে 500। আর 2-এর ভ্যালু কত হবে? মানে এর ভ্যালু জানতে চাইছে মানে 2-এর ভ্যালু হচ্ছে 1000, তাই তো? তাহলে অপশান হচ্ছে এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 1000 টাকা। ওকে, তাহলে এ 1000 টাকা পাবে। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাই। চলো দেখো 5 নম্বর কোশ্চেন, প্র্যাকটিস সেটের 45 নম্বর কোশ্চেন। বলছে 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কি এটা অনুপাতে হবে, অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের অনুপাত 55% হবে। এর থেকে সোজা অঙ্ক হয় না, এটা অ্যালিগেশন মেথড করো, সব থেকে বেস্ট উপায়। ঠিক আছে, তোমাকে আগে চিপার আর দেয়াই আছে, ডিআর আর দেয়াই আছে, কোনো অসুবিধা নেই। আগে 40%, সবে ছোটোটা লেখো এদিকে, আর বড়োটা তোমার হচ্ছে 60%, আর তোমার মিশিয়ে কত পার্সেন্ট করতে চাইছি? 55%, তাই তো? একদম পুরো বিয়োগ করে দাও। তাহলে দেখো 55 থেকে 40 বাদ দিলে, এখানে নেগেটিভের কোনো ব্যাপার নেই, 55 থেকে 40 বাদ দিলে কত হবে? 15। আর 60 থেকে 55 বাদ দিলে কত হবে? 5। এটাই তোমার হচ্ছে অনুপাত। তাহলে 5 দিয়ে দেখো কাটাকাটি যাবে, 5 একে 5, 5 3 15, তাহলে রেশিও কত হচ্ছে? 1:3। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এই অনুপাতে মেশালে আমি 55% হিসাবে মিশ্রণ পাবো। ঠিক আছে, নেক্সট যাই। চলো, আশা করি বুঝতে পারছো। দেখো 6 নম্বর কোশ্চেন, যেটা তোমার প্র্যাকটিস সেটে 46 নম্বর কোশ্চেন। বলছে কি, সমান বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? জানি তোমরা এক্ষুনি মনে মনে ভাবছো স্যার পরিমিতি তো বা জ্যামিতি তো তোমার সিলেবাসে নেই। দেখো ডব্লিউবিএসএসসিকে কেউ বিশ্বাস করতে পারে না, তোমাকে নেই ধরিয়ে দিলে তুমি কিচ্ছু করতে পারবে না পরীক্ষার হলে। সুতরাং তোমাকে একটু আধটু দেখে রাখতেই হবে, কিছু করার নেই। আর যেহেতু রেশিও হিসেবে, এটা রেশিওর অঙ্ক হিসেবে তুমি বলতে পারো, তাহলে তোমাকে কিছু করার নেই। তো দেখে রাখো একটুখানি, অন্য অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লেগে যাবে। বলছে সমান বাহু দৈর্ঘ্য বিশিষ্ট, মানে একটা বর্গক্ষেত্র আছে, আমি বর্গক্ষেত্র আঁকছি, আঁকার প্রয়োজন নেই। বর্গক্ষেত্র আমরা কি জানি? প্রত্যেকটা বাহুই সেম হয়। যদি এই বাহুটার দৈর্ঘ্য 2 হয়, তাহলে এটাও 2 হবে, এটাও 2 হবে, এটাও 2 হবে। আমি এ ধরে চললাম। আর একটা সমবাহু ত্রিভুজ বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও আমরা জানি ক্রাইটেরিয়া কি? প্রত্যেকটা বাহু সমান, এছাড়াও প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সেটার দিকে আমি এখন যাচ্ছি না। আচ্ছা, আমাকে বলেছে এই সমান বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত জানতে চাই। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বার করি? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে কি? স্কয়ার, ঠিক আছে? আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 স্কয়ার, তাই তো? এদের অনুপাতটা জানতে চেয়েছে স্যার, তাই তো? তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানেও স্কয়ার, এখানে স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এদিকে পড়ে থাকছে 1/1 √3/4। তাহলে এখান থেকে রেশিও কত হবে? 4:√3, যেটা অপশান তোমার হচ্ছে অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 4:√3। ওকে, নেক্সট অঙ্কে যাই। চলো দেখো, এইটা তোমার হচ্ছে সেই ফ্র্যাকশনের অঙ্ক। তোমাদের সিলেবাসে দেখবে ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশন থেকে এরকম টাইপের কোশ্চেন। অ্যাকচুয়ালি এটা বীজগণিতের অঙ্ক, মানে তোমার অ্যালজেব্রার অঙ্ক, কিন্তু এটা ফ্র্যাকশনের মধ্যে ধরা যায় এবং নাম্বার সিস্টেমেও ধরা যায়। চলো 47 নম্বর কোশ্চেন তোমাদের প্র্যাকটিস সেটে, যেটা আমার এখানে 7 নম্বর কোশ্চেন। চলো, বলছে কি, বলছে 1.6 × 1.6 এরকম করে রয়েছে একটা ডিজিট। তোমাকে এখানে কিন্তু এক্সামিনার জানতে চাইছে যে তুমি কত সুন্দর গুণ করতে পারো, সেটা না, জানতে চাইছে তুমি এই প্যাটার্নটা ধরতে পারছো কিনা। এটাই হচ্ছে মেন জিনিস। দেখো এখানে তুমি কতগুলো ডেটা দেখতে পাচ্ছ? স্যার আমি দেখতে পাচ্ছি একটা 1.6, আর একটা 0.4, আর একটা 0.64। এর ছাড়া আর কোনো তুমি ডিজিট দেখতে পাচ্ছ? নেই, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করবে, এইটা তোমরা যদি জেনে রাখো, মানে এই জিনিস প্যাটার্নটা যদি যারা জেনে আছে, তারা এইটাকে নিয়ে একটু মাতামাতি করবে না, তারা এই দুটোকেই চিনতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে। কেন? এটা দেখো, আমি ধরছি এটাকে এ হিসেবে ডিনোট করছি, এটাকে বি হিসেবে ডিনোট করছি। যারা জানো না তারা জেনে নাও।
আর যারা জানো তারা মিলিয়ে নেবে অ্যান্সার, তাহলেই হবে। দেখো এখানে এটা যদি আমি এ দিয়ে ডিনোট করেছি, তাহলে এটা আমার এ, এটা এ, এটাকে দেখো বি ধরেছি, তাহলে এটা বি, এটা বি, আর এটা দেখো এটা হচ্ছে এ আর বি এর গুণফল, 16 আর তোমার 4 4 16 64, দেখো ওখানে বসে রয়েছে, তাহলে এটা এ বি, ঠিক আছে, এ আর বি এর গুণফল। ওই জন্যই বললাম যারা এটা চেনো তারা সমস্যা হবে না। দেখো এটা এ, এটা এ, এটা এ, এটা বি, এটা বি, এটা বি। তাহলে ফরম্যাটটা কি তৈরি হচ্ছে স্যার? ফরম্যাটটা হচ্ছে দেখো এ আর এ গুণ হচ্ছে, তার মানে এ স্কোয়ার, তাই না, প্লাস দেখো বি আর বি গুণ হচ্ছে, তার মানে বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ বি। আর নিচে কি ফরম্যাট তৈরি হচ্ছে দেখো এ মানে হচ্ছে এ কিউব, প্লাস দেখো প্লাস সাইন আছে, তাহলে বি ইন্টু বি মানে বি কিউব, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার বীজগণিতিক প্যাটার্ন, এই প্যাটার্নটা থেকেই কোশ্চেনটা দিয়েছে। তাহলে আমরা জানি এই যে এ কিউব প্লাস বি কিউ এর একটা ফরম্যাট আছে, কি ফরম্যাট? উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে একটা, তাই তো, সেটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাই তো। তাহলে এইটা যদি আমি এখানে প্রতিস্থাপন করি, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর উপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আগে থেকেই রয়েছে। তাহলে দেখো এইটা কেটে যাবে না? বলো হ্যাঁ স্যার কেটে যাবে। তাহলে উপরে কি পড়ে থাকছে 1, আর নিচে কি পড়ে থাকছে এ প্লাস বি, তাই তো। তাহলে উত্তর কি হবে? এদের দুজনের যোগফলটা করলেই উত্তর হয়ে যাবে। তাহলে এদের দুজনের যোগ করলে কত হবে? 2, তাই তো। দেখো 6 আর 4 0 10, আর এদিকে তোমার আছে 1, তার মানে 2, তাই তো, যোগ করলে 2 হবে। তাহলে উত্তর কত হচ্ছে? 1/2, মানে হাফ অ্যান্সার হবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, হাফ। এবার দেখো পরীক্ষার হলে একটা জিনিস শর্টকাট আমি বলে দিই, যখন এরকম টাইপের কোশ্চেন পড়বে, কখনো কখনো এই প্যাটার্নটা উপরে থাকে, এটা নিচে থাকে, একটু ওইটা খেয়াল করে নেবে। যেখানে কিউব দিয়ে প্যাটার্ন আছে শুধু দেখবে এইখানে হয় তোমার হচ্ছে প্লাস দিয়ে থাকবে, নয় তোমার মাইনাস দিয়ে থাকবে। যদি এখানে প্লাস দিয়ে থাকে তুমি পরিষ্কার কথা এ প্লাস বি করে দাও, সেটাই অ্যান্সার হবে। আর যদি এখানে মাইনাস থাকে এ মাইনাস বি করে দাও, সেটাই অ্যান্সার হবে। একটু প্যাটার্নটা ঘুরিয়ে যদি না থাকে, যদি এই প্যাটার্নে পরে কোশ্চেন, তাহলে এবার নিচে থাকলে তাহলে 1/, যেমন এখানে 2 অ্যান্সার হলো, তাই যদি এটা উপরে থাকতো তাহলে শুধু 2 অ্যান্সার হতো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই, আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বর কোশ্চেনে যাই। হ্যাঁ চলো দেখো 8 নম্বর কোশ্চেন, যেটা 48 নম্বর কোশ্চেন প্র্যাকটিস সেটে, বলছে প্রথম 61টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা গড়ের কোশ্চেন। স্বাভাবিক সংখ্যা দিয়েছে, স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে 61 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, 1 2 3 4 করে 61 পর্যন্ত, সেই স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত, মানে সব কটাকে যোগ করে তত দিয়ে ভাগ। এর একটা শর্টকাট প্যাটার্ন আছে, কি যে সংখ্যাটা বলবে এটা যদি আমি এন দিয়ে ডিনোট করি, n + 1/2 করলেই উত্তর হয়ে যায়, ঠিক আছে। এটা জেনে রাখলেই হবে, এর বাইরে কিছু জানার দরকার নেই। তার মানে 61 প্লাস হচ্ছে 1/2, তার মানে হচ্ছে তোমার 62/2, তার মানে হচ্ছে তোমার 31। এটাই তোমার ডাইরেক্ট গড় বেরোবে। কি বেরোবে? এটাই তোমার ডাইরেক্ট গড় বেরোবে। তার মানে উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 31। ওকে, নেক্সট অঙ্কে যাই, চলো দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, যেটা তোমার 49 নম্বর প্র্যাকটিস সেটে কোশ্চেন, বলছে 3 ও 12 এর মধ্য সমানুপাতিকটি হলো। তাহলে এর মধ্য সমানুপাতিক আমরা ছোটবেলা থেকে করে এসেছি, আমরা ছোটবেলায় ধরতাম এর মধ্য সমানুপাতিক ধরি এক্স, তাই তো। তারপর এটাকে সমানুপাতিকের মধ্যে, যেহেতু সমানুপাতিক বলেছে তার মানে আমি এটাকে সমানুপাতিকে ফেলতাম, মাঝে যেটা আছে সেটাকে দুবার লিখতাম, তাই না, (12). এবার এখান থেকে কি করতাম, 3/x, এটা (2) মানে ইকুয়ালস টু x/12, তাই তো। এবার এখানে কোনাকুনি গুণ করতাম, এত কিছু করার দরকার নেই, একদম বলে দিচ্ছি মধ্য সমানুপাতিক বা তোমার হচ্ছে মিন প্রপোর্শনাল যদি বলে দেওয়া থাকে, চোখ কান বুঝে √ab করবে, অ্যান্সার হয়ে যাবে। এ কোনটা বি কোনটা, প্রথমটা এ দ্বিতীয়টা বি, মানে এ হচ্ছে এখানে 3 আর বি হচ্ছে 12, তাহলে √3 × 12 মানে কত হচ্ছে 12 3 × 36, তার মানে একই সংখ্যা রুটের ভেতরে দুবার থাকলে বেরিয়ে যায়, তার মানে 6 6 36, তাহলে উত্তর হবে 6। অ্যান্সার বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি 6 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই, দেখ 10 নম্বর কোশ্চেন, যেটা তোমার প্র্যাকটিস সেটে 50 নম্বর কোশ্চেন। এটা খুব সুন্দর কোশ্চেন, এটা যদিও তোমার নাম্বার সিস্টেমের কোশ্চেন, আবার বলছি বলা তো যায় না কখন কিভাবে কি কোশ্চেন দিয়ে দেবে, তো করে রাখা ভালো। দেখো বলছে 5 to * বা স্টার যেটা খুশি বলো 778, এই সংখ্যাটিকে, মানে এটা একটা গোটা সংখ্যা, যেখানে একটা সংখ্যা এখানে উজ্জ্ব করে দিয়েছে। বলছে সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে চিহ্ন স্থানে কি বসবে, মানে 9 দ্বারা যদি সংখ্যাটা ভাগ করা যায়, ভাগ করে যদি মেলে, তাহলে এইখানে কি সংখ্যা থাকতে পারে, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে এখানে জানতে হবে প্রথমে 9 এর ডিভিজিবিলিটি রুল,
কার ডিভিসিবিলিটি রুল? 9 ডিভিসিবিলিটি রুল। তাহলে 9 ডিভিসিবিলিটি রুল কি? যে কোনো সংখ্যা যদি 9 দিয়ে ডিভিসিবল হয় তাদের প্রত্যেকটা ডিজিটের সাম 9 দ্বারা ডিভিসিবল হতে হবে, ঠিক আছে? যে কোনো সংখ্যা যদি হয় সেটা, ঠিক আছে? যেমন ধরো আমি বলছি 45, 45 কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ স্যার, 5 9 45। কি করে বুঝবো? এই যে 4 আর 5 যদি আমি সাম করি, দেখো 9, এই 9টা কি 9 দ্বারা ডিভিসিবল? হ্যাঁ, 9কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দ্বারা ডিভিসিবল। এটা হচ্ছে মেন প্যাটার্ন। তাহলে এখানে দেখো সংখ্যাটা কি আছে, আমি একটু লিখি 2 5 অ্যাস্টারিক্স বা স্টার যেটাই বলো 7 7 8। এই সংখ্যাটাকে বলছে 9 দ্বারা ডিভিসিবল হবে। যদি হতে হয় তাহলে ওই স্টারের জায়গায় কত বসবে? দেখো তুমি এখানে দেখতে পাও, এখানে ওইটাকে বাদ দিয়ে করতে পারো, বা তুমি আর একটা শর্টকাট নিয়ে যেখানে 9 দেখতে পাবে সেখানেই কেটে দাও। যেমন দেখো 7 8 9 একদম কেটে দাও। তাহলে কি পড়ে থাকছে? 5 পড়ে থাকছে, 7 পড়ে থাকছে, 8 পড়ে থাকছে। তাহলে 7 দুগুণে 14 কে 15, 15 আর 5 যোগ করলে কত হবে? 20। মানে 5 + 7 + 8 করলে কত হবে? 20। এবার বলো 20-র সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে? এবার 9 এর নামটা পড়ো, তাই তো? 9 1 কে 9, 9 দুগুণে 18, 3 9 27। তাহলে এখানে কত সংখ্যা হতে হবে? 27 হতে হবে, তাই তো? তাহলে 20-র সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 27 হয়? বলো 7। তাহলে উত্তর কি হবে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, 7। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করবে, যদি কোনো সমস্যাও থাকে সেটাও কমেন্ট করবে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবে। কোনো প্রবলেম ভুলভ্রান্তি হলে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। দেখো মানুষ মাত্রই ভুল হয়। তাহলে 11 নম্বর কোশ্চেন বা 51 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে কোনো দ্রব্য যদি 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয় এবং 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? খুব সোজা, ইজি কোশ্চেন। আমাকে বলছি 9% প্রথমে কি হয়েছে? লস হয়েছে বা ক্ষতি হয়েছে। তার মানে জিনিসটা যদি আমি সিপি যদি 100 হিসাবে ধরি, তাহলে সে কত টাকায় বিক্রি করেছে স্যার? স্যার বিক্রি করেছে না 91 টাকায়। 100 টাকা থেকে 9 টাকা কমে গেছে, তাহলে 91 টাকায় বিক্রি করেছে। এটা তোমার এসপি, তাই তো? মানে বিক্রয় মূল্য। এবার বলছে, সে বলছে না ওই ভুলটা আমি করবো না। কি করব? আমি 10% লাভ করব। ঠিক আছে, 10% প্রফিট করবো স্যার। তাহলে 10% প্রফিট করতে গেলে 100 টাকায় যদি 10% প্রফিট করতে চাই, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? হ্যাঁ স্যার প্রফিট করছে তো, তাহলে 110 টাকায় বিক্রি করতে হবে। এবার দেখো তোমাকে একটাখানে ডেটা দেওয়া আছে যেটা তুমি কম্পেয়ার করবে। কি ওই ডেটাটা? ওটা বলছে 364 টাকা। ওটা কি বিক্রি করেছিল, তবে তার 9% ক্ষতি হয়েছিল, তাই তো? তাহলে 364 টাকার ভ্যালুটাই কি 91 টাকা নয়? বলো হ্যাঁ স্যার। তাহলে দেখো 91-কে 364 বানাতে গেলে কি করতে হবে? দেখো এটা 4 দিয়ে গুণ হচ্ছে না, 4 1 কে 4 আর 4 9 36। তাহলে এটা যদি 4-এর গুণফল হয়, ঐকিক নিয়মও করতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে এটাও তোমার 4-এর গুণফল হবে। তাহলে এটা কত হবে? 440। অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, যেটা 440 অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে যাই। এইরকম টাইপের অঙ্ক তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই পড়তে পারে। দেখো 12 নম্বর কোশ্চেন বা 52 নম্বর কোশ্চেন। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 128 বর্গমিটার এবং মাটির কর্ণের দৈর্ঘ্য কত? এটাও তোমাদের সিলেবাসে নেই, তবু আমি করিয়ে রাখছি, দেখে রাখো, ঠিক আছে? অন্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লেগে যেতে পারে। দেখো বলছি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি এ স্কোয়ার হয়, মানে বাহু ইন্টু বাহু, বা তোমার হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থও বলতে পারো, একই ব্যাপার। তাহলে এটা কত দেওয়া আছে? 128 দেওয়া আছে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে এ মানে কি? বাহু মানে কত? তাহলে বাহু হচ্ছে তোমার হচ্ছে √128, তাই তো স্যার? হ্যাঁ স্যার। তাহলে যদি আমি এইটাকে ভাঙি তাহলে কত হবে? দেখো যতটা আমার মনে হচ্ছে মোটামুটি 8 দিয়ে যদি কাটাকাটি যায়, হ্যাঁ 8 দিয়ে কাটাকাটি যাবে, 8 16 128, তাই তো? তাহলে 16 × 8 যদি করি আমি, তাহলে এটা 128 বেরোবে। আচ্ছা 16 তো 4 4 16 হয়, তাহলে 4 বেরিয়ে আসছে। আর 8 হচ্ছে তোমার 2 × 2 × 2, মানে 2 × 2 × 2, তাহলে এখান থেকে 2 বেরিয়ে আসবে। তাহলে 2 আর একটা 2 পড়ে থাকবে। 4 দুগুণে 8, 8√2। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো? মানে একটা বাহুর দৈর্ঘ্য কত হলো? তোমার হচ্ছে 8√2। আর আমাকে জানতে চেয়েছে কি? মাঠটির কর্ণ। মাঠ বলতে ওই বর্গাকার মাঠ। তাহলে বর্গাকার ক্ষেত্রফলের কর্ণ বা ডায়াগোনাল, যেটাকে বলে ডায়াগোনাল বলে, সেই ডায়াগোনালটা কত? ডি বলেই লিখছি। ডায়াগোনাল হচ্ছে a√2, তাই তো? এটা হচ্ছে আমাদের ফরম্যাট। জেনে না থাকলে জেনে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বাহু মানে এ মানে হচ্ছে বাহু, তাহলে বাহু তো বার করলাম এই মাত্র 8√2, আর একটা √2 আগে থেকে পরে থেকেই গুণ হবে। তাহলে √2 গুণ করলে 2 হয়, 8 দুগুণে 16 মিটার, তাই তো? তার মানে তোমার উত্তর হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 16 মিটার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। আশা করি বুঝতে পেরেছো। দেখো 13 নম্বর কোশ্চেন কি বলছে? এইটা হচ্ছে তোমার ফ্র্যাকশনের অঙ্ক বা সিম্পলিফিকেশনের, যেটা খুশি ধরতে পারো। এটা তোমাদের এরকম কোশ্চেন আসতেই পারে, এইটা একদম প্রমিনেন্ট কোশ্চেন। চলো দেখো 53 নম্বর প্র্যাকটিস সেটের কোশ্চেন।
বলছে কি √0.01 প্লাস 3/4 ইন্টু 0.008 মাইনাস 0.006 এর ভ্যালু কত? ঠিক আছে, আগে আমার সমস্যা কোনটা করছে, এই ভদ্রলোক আমার আগে সমস্যা করছে, তাহলে রুটটাকে আগে তোলো। আচ্ছা আমি এখানে আগে রুটটা তুলি, তাহলে 0.001 দেওয়া আছে, তাহলে আমরা আগে দশমিকটাকে যদি তুলি তাহলে কি হবে, ওপরে 1 নিচে কত হবে 100, কেন দশমিকের পর 2 ঘর আছে, এটাকে আমাকে রুট করতে বলেছে, তাই তো? তাহলে আমরা জানি 1-এর বর্গমূল মানে 1ই হয়, আর 10-এর বর্গমূল মানে 100-এর বর্গমূল হচ্ছে 10, মানে 10 গুণ করলে 100 হয়, তাই তো? তাহলে এটা যদি আমি দশমিকে ফিরিয়ে দিই, বা তুমি রেখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটাই রেখে দাও। তাহলে 1/10 প্লাস 3/4 ইন্টু, এটা যদি আমি দশমিক তুলি কত হবে, 8/1-এর গায়ে 3টে শূন্য, দশমিক তুললাম 8/1-এর গায়ে 3টে শূন্য, এটা কত হবে 6/1-এর গায়ে 3টে শূন্য। এবার আমাকে একটা জিনিস বলো, আমরা ছোটবেলা থেকে সিম্পলিফিকেশন করার সময় একটা জিনিস শিখেছি, বদমাস, তাই তো? তাহলে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, তাই তো? তাহলে এখানে দেখো ব্র্যাকেট তো নেই, তাহলে ব্র্যাকেট আমার দেখার ভাবারও দরকার নেই, অফও নেই, এরও নেই। তাহলে এখানে আছে কি দেখো, ডিভিশন নেই, তাহলে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে আগে মাল্টিপ্লিকেশনটাকে করতে হবে, তাহলে মানে কোনটা, এই দুজনের আগে কাজ আমাকে আগে করতে হবে, মানে এইখানে এই দুজনের। তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 1/10 প্লাস 6/1000 মাইনাস 6/1000, তাই তো? তাহলে দেখো একবার প্লাস 6/1000, একবার মাইনাস 6/1000, কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1/10, যেটাকে আমি দশমিকে ফিরিয়ে দিলে 0.1, যেটা তোমার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 0.1 অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই, 14 নম্বর কোশ্চেন, যেটা তোমার প্র্যাকটিস সেটে 54 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? ওকে, দেখো ভালো কোশ্চেন, দেখো আবার বলছি, সোজা কোশ্চেন, এক লাইনের কোশ্চেন, দেখে মনে হবে কোনো ব্যাপার না, কিন্তু এর মধ্যে জটিলতা আছে, করলে বুঝতে পারবে। দেখো বলছে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একজন ব্যক্তি সে হেঁটে যাচ্ছে, কাকে অতিক্রম করছে, একটা সেতুকে অতিক্রম করছে। তার আগে আমাকে বলো, আগের দিন যারা প্র্যাকটিস সেটের কোশ্চেনটা দেখেছো, প্রথম প্র্যাকটিস সেটের কোশ্চেনে, সেখানেও আমি বলেছিলাম যে একজন ব্যক্তি বা গাছ যখন কোনো একটা জিনিসকে পেরোচ্ছে, বা কোনো একটা বড় জিনিস, ট্রেন, যখন কোনো একটা গাছ বা মানুষ বা পয়েন্টকে পেরোচ্ছে বা ল্যাম্পপোস্টকে পেরোচ্ছে, তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বস্তু, মানে কোনো পয়েন্ট বা ম্যান, এদের হচ্ছে দৈর্ঘ্যটা আমরা শূন্য হিসেবে ধরি, মানে নেগলিজিবল। তাহলে এখানে সেই লোকটা অতিক্রম করছে মানে তার সেতুর দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে, এটা হচ্ছে মেন কথা। এবার দেখো বলছে 15 মিনিটে সে হেঁটে অতিক্রমটা করছে, কত মিটার দৈর্ঘ্য? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে আছে তোমার হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, এখানে বলছে 15 মিনিটের টাইমটা, আর এখানে দেখো উত্তর দেওয়া আছে সব মিটারে, তাই তো? তাহলে তো আমাকে প্রথমেই সব কিছুকে কিসে নিয়ে আসতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। যেগুলো কিলোমিটারে আছে সেগুলো সব মিটারে নিয়ে এসো, যেগুলো মিনিটে আছে সেগুলো সব সেকেন্ডে নিয়ে এসো, এটা হচ্ছে আমার মেন ফান্ডা। তাহলে 5 কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হবে এটা, 25/18 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত মিটার যায়, করবে না, ভাগ করার দরকার নেই, রেখে দাও। এবার বলছে 15 মিনিট, তাহলে আমি এইমাত্র বললাম এই মিনিট ফিনিট রেখে লাভ নেই আমার, তাই তো? তাহলে 15 মিনিট মানে কত সেকেন্ড বার করে নাও। আচ্ছা আমাকে একটুখানি আগে বলো যে 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 15 মিনিট মানে কত সেকেন্ড হবে, 60 × 15 মানে কত হবে, 15 × 60, তাই তো? তার মানে কত হচ্ছে 6×15 মানে 900 সেকেন্ড, তাই তো? 900 সেকেন্ড। এইবার তুমি এই যে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এস = d/t, স্পিড = ডিস্টেন্স বাই টাইম, সেখানে বসাও। তাহলে আমাকে ডিস্টেন্স চাইছে সেতুর দৈর্ঘ্য, তাহলে d = কি হবে, s × t, তাই তো? তাহলে এবার বসিয়ে দাও, তাহলে এস কত, 25/18, দেখো এখানে বেরিয়েছে, আর টাইম কত, 900 সেকেন্ড, তাই তো? এখানে বসিয়ে দাও, তাহলে 18 দিয়ে 900কে কাটবে, 5×18 = 90, মানে হচ্ছে 50, আর 25 5-এ গুণ করলে 5×25 = 125, আর একটা শূন্য, তার মানে কত হচ্ছে, অপশান 1250 মিটার হচ্ছে তোমার রাইট অ্যান্সার, সেতুটির দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 15 নম্বর কোশ্চেন, যেটা তোমার প্র্যাকটিস সেটে 55 নম্বর কোশ্চেন। দেখো বলছে ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট যদি মোট 8900 টাকা লাভ হয়, তাহলে বি কত টাকা পাবে? দেখো ভালো করে খেয়াল করে দেখো,
বলছে এ যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা কত টাকা, 1200 টাকা, তাই তো। কত মাসের জন্য রেখেছে, 4 মাসের জন্য। আচ্ছা, বি কত টাকা রেখেছে, 1400 টাকা রেখেছে, কত মাসের জন্য, স্যার 5 মাসের জন্য। আর সি কত টাকা রেখেছে, 1000 টাকা রেখেছে, কত মাসের জন্য স্যার, স্যার রেখেছে 6 মাসের জন্য। তাহলে আমরা আগের দিনও বলেছি, এখনও বলছি যে ইনভেস্ট রেশিওর সঙ্গে যদি আমি টাইম রেশিও গুণ করে দিই তাহলে আমরা প্রফিট রেশিও পাবো। তাহলে আমার পার্টনারশিপের অঙ্ক, এটা পার্টনারশিপের অঙ্ক করতে গেলে তোমাকে সব সময় এই প্যাটার্নটাই তোমাকে আসতে হবে, তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। চলো এখানে কি বলছে দেখো, আগেই শূন্য শূন্যগুলো কেটে দাও, বাদ দিয়ে দাও, মানে রেশিও করছি আর কি, তাহলে শূন্য শূন্য আগেই বাদ দিয়ে দাও। দেখো এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে 2। আচ্ছা এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে 7, তাই তো। এখানে এটাকে 2 দিয়ে কাটি তাহলে কত হবে 5। তাহলে দেখো 12 দুগুণে 24, 5 7 কে 35, আর এদিকে তোমার 5 6 30, তাই তো। তাহলে এটার পর কাটাকাটি যাবে কি না, যাচ্ছে না। তাহলে 24:35:30 এই অনুপাতে তাদের মধ্যে টাকাটা ভাগ হবে বা প্রফিটটা লাভ হবে। তাহলে আমি দেখি এই রেশিও অনুযায়ী কত টাকা প্রফিট হচ্ছে। দেখো 30 আর 30 60, 70 80, আর 4 5 9 মানে যে 89, তাই তো। তাহলে এই 89টাই এই টাকাটা নয় কি, বলো। হ্যাঁ স্যার এটাই। তাহলে 89 যদি তোমার 8900 হয়, 8900 হয়, তাহলে একের ভ্যালু কত হবে 100। আর আমাকে জানতে চাইছে যে কার ভ্যালু, দেখো লাভের বি এর ভ্যালু জানতে চাই, বি মানে কোনটা 35, তাহলে 35-এর ভ্যালু কত হবে 3500। ঠিক আছে, অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 3500 টাকা, যেটা বি তার লভ্যাংশ পাবে। তো নেক্সট অঙ্কে যাই, আশা করি বুঝতে পেরেছো। চলো 16 নম্বর কোশ্চেন দেখো, যেটা প্র্যাকটিস সেটে 56 নম্বর কোশ্চেন। বলছে আমার বয়স আমার বোনের বয়সের দ্বিগুণের চেয়ে 2 বছর বেশি। যদি আমার বয়স 34 বছর হয় তবে আমার বোনের বয়স কত। দেখো অপশানে কি দেওয়া আছে, এটা তোমার বোনের বয়স দেওয়া আছে, আর এখানে ক্রাইটেরিয়া বা তোমার হচ্ছে শর্ত কি দেওয়া আছে। বলছে আমার বয়স, আমি এ দিয়ে ডিনোট করছি, আমার বয়সটা কীরকম হবে, বোনের যে বয়স তার দ্বিগুণের থেকে 2 বছর বেশি। এইটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তুমি এটা দুরকমভাবে করতে পারো, তুমি বসিয়ে করতে পারো, আর না হলে অপশান টেস্ট করতে পারো, যেটা খুশি তোমার ইচ্ছা তুমি সেটা করো। তাহলে দেখো আমি যদি নর্মালি অপশান টেস্ট করি সব থেকে বেস্ট হবে। দেখো 20 বছর বোনের বয়সটা বসাচ্ছি, তাহলে এটা আমার তো বোনের বয়স, তাহলে যদি 20 বছর বসে তাহলে 20 দুগুণে 40, 40 আর 2 যোগ করলে 42। কিন্তু আমার বয়স কত হওয়া দরকার বলে দিয়েছে 34, কি 42 কি আমার 34-এর সঙ্গে সেম হচ্ছে, হচ্ছে না, কারণ আমার বয়স তো 34 বলে দিয়েছে, তাহলে এটা আমাকে মেলাতে হবে, তাহলে অপশান এ হচ্ছে না। আচ্ছা অপশান বিতে যদি যাই 18, তাহলে 18 দুগুণে 36 আর 2 যোগ করলে কত হবে 38, তাহলে এটাও 34 হচ্ছে না, তাহলে অপশান এটাও বাদ। 16 যদি বসাই, 16 দুগুণে 32 আর 2 যোগ করলে 34, তার মানে অপশান এটাই উত্তর হবে। তুই একবার চেক করে নাও 14টা, 14 দুগুণে 28, 28 আর 2 যোগ করলে 30, তাহলে অপশান এটাও হচ্ছে না, তাহলে উত্তর কোনটা হবে 16 বছর, বা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যদি এটা তুমি বাড়িয়ে করতে মানে অন্যরকমভাবে করতে, তাহলে এখানে এই 34-এর ভ্যালু বসাতে 34 = 2b + 2, এই 2টা এইদিকে যোগ হিসেবে আছে, এইদিকে গেলে বিয়োগ হবে, তাহলে তোমার 2b = কত হবে 32। আর দেখো এখানে 2 দিয়ে এটাকে কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে 16 দুগুণে 32, তাহলে বোনের বয়স 16। তুমি এইভাবেও করতে পারতে, কোনো অসুবিধা ছিল না, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই, 17 নম্বর কোশ্চেন, যেটা তোমাদের প্র্যাকটিস সেটে 57 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফলে কত শতাংশ হবে। এটা এটা কিন্তু তোমার, এটা আবার অনেকে ভাবছো যে স্যার এটা তো আবার জ্যামিতির অঙ্ক হয়ে গেল, না এটা কিন্তু আমার পার্সেন্টেজের অঙ্ক, এটা কিন্তু ভুল করো না। ঠিক আছে, দেখো বলছে একটু বীজগণিত টাচ তো থাকবেই, মানে তোমার জ্যামিতির টাচ তো থাকবেই, কিন্তু এটা তোমার পার্সেন্টেজের অঙ্ক। বলছে একটা বৃত্ত তার ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো, তাহলে ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি প্রথমে ছিল আর, তারপর বড় করা হয়েছে, সেটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2r বানানো হয়েছে। তার ক্ষেত্রফলের কত শতাংশ বাড়বে, তাহলে এখানে ক্ষেত্রফল মানে কি, আমরা কি জানি πr², তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে π2r তার স্কোয়ার। আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে π4, মানে 4টা আগে লিখছি 4πr², তাই তো। তাহলে এইটা ছিল প্রথমে, এখন এটা হয়েছে, তাহলে কত বেড়েছে গো, 4πr² থেকে πr² বাদ দিলে কত হবে 3πr², তাই তো। বেড়েছে, যেটা বেড়েছে কার ওপর বেড়েছে, এর ওপর বেড়েছে, তাহলে πr² ইন্টু 100, মানে পার্সেন্টেজে বার করছি, πr² কেটে গেল 3x কে 3x 300, তার মানে কত পার্সেন্ট বেড়েছে 300%, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে নেক্সট অঙ্কে যাই, চলো দেখো 18 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে
7টি ঘোড়া ও 7টি গাধার মূল্যের গড় হচ্ছে তোমার 96 টাকা। একটি গাধার মূল্য একটি ঘোড়ার মূল্যের দ্বিগুণ, প্রত্যেকটি গাধা ও ঘোড়ার মূল্য কত? কোনো অসুবিধা নেই, চলো আমি ঘোড়াগুলোকে বড় হাতে জি বলে ডিনোট করছি, আর গাধাগুলোকে, ওটাও তো জি হবে, তাহলে ওটা ছোট জি বলে ডিনোট করছি। তাহলে এদের গড় কত হচ্ছে বলছে 96। এবার গড় যদি হয়, আমি কেন প্লাস লিখলেন স্যার? আমি সবসময় আগের দিনও বলেছি গড় বার করতে গেলে সবসময় আগে সাম বার করবে, মানে সমষ্টি বার করবে। তাহলে 7টা ঘোড়ার যে মূল্য আর 7টা গাধার যে মূল্য, টোটালটা কত হবে? তাহলে 7 আর 7 14, মানে 14 দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল সামটা পাবো। ঠিক আছে, এবার আমাকে একটা ক্রাইটেরিয়া কি দিয়েছে, বলছে একটা গাধার মূল্য একটা ঘোড়ার মূল্যের দ্বিগুণ, মানে 2g, তাই তো? তাহলে এটা আমি এক না লিখলেও চলবে, জি ইজিক্যাল টু 2g। তাহলে এই ফরম্যাটটা আমি কোথাও একটা বসিয়ে দিই, এখানের মধ্যে কোথায় বসাবো? এক জায়গাতেই বসাবো, জি এর জায়গায় গাধার জায়গায় বসিয়ে দিই। তাহলে 7টা ঘোড়া প্লাস 7 ইন্টু 2g ইজিক্যাল টু 96 ইন্টু 14। স্যার এই গুণটা করবেন না? করবো না, যত চেষ্টা করবে গুণ রেখে দেওয়ার চেষ্টা করবে, গুণ করতে গেলেই সময় নষ্ট হবে। তোমাদের যে 1 ঘন্টা টাইম, সেখানে তোমাদের 30খানা ক্যালকুলেশন করতে হবে, 20টা ম্যাথ আর 10টা জিআই, মুখের কথা নয়। ঠিক আছে, অনেকেই ভাবছো জিকের পিছনে ছুটছো, ঠিক আছে, জিকে তোমাদের হয়ে যাবে, কিন্তু তোমাদের তারপর আবার 10 মিনিট, তোমাকে 10-15 মিনিটের কাছাকাছি তোমাকে রেখে দিতে হবে ওএমআর ফিল আপ করার জন্য, এটা মাথায় রাখবে সবাই। ঠিক আছে, তাহলে 7g প্লাস হচ্ছে তোমার 7 দুগুণে 14g ইজিক্যাল টু 96 ইন্টু 14, তাই তো? তাহলে 14 আর 7 যোগ করলে কত হবে? 21g, মানে ঘোড়া ইজিক্যাল টু তোমার 96 ইন্টু 14, তাই তো? কাটাকাটি যাবে, 7 দিয়ে কাটো, 3 7 কে 21, আর 7 দিয়ে কাটো 7 দুগুণে 14, এটাও 3 দিয়ে আবার কাটাকাটি যাবে, 3 3 কে 9, 3 দুগুণে 6 32, তাহলে জি ইজিক্যাল টু কত আসছে? 32 দুগুণে 64। তাহলে ঘোড়া, জি মানে আমি বড় ঘোড়া হিসাবে ধরেছিলাম, তাহলে ঘোড়ার মূল্য, একটা ঘোড়ার মূল্য কত হচ্ছে? 64। তাহলে অপশান দেখো, ঘোড়ার একটাই আছে 64, অপশান সি, এটাই উত্তর হবে। এবার দেখো, আগে গাধা বলেছে, তার মানে গাধারটা, পরে ঘোড়া, তাহলে পরে ঘোড়ারটা। আর যদি তুমি জানতে চাও যে গাধারটা কত, তাহলে গাধারটা আমাকে এখানেই বলে দিয়েছিল, গাধারটা কত হবে? ঘোড়ার যা দাম হবে তার দ্বিগুণ, তাহলে 64 গুণে 128, তাহলে উত্তর এটাই হচ্ছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল, 10 দিন পর 75 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? এই লাইনটাই, এই শব্দটাই হচ্ছে সবচেয়ে মেন শব্দ। যখন এরকম টাইপের কোশ্চেন পড়বে, যদি অবশিষ্ট থাকে, তোমাকে সব কিছু অবশিষ্টতেই নিয়ে আসতে হবে। চলো দেখি কিভাবে করি। তাহলে জন সংখ্যা একদিকে লিখি, আর একদিকে লিখি দিন সংখ্যা, তাই তো? তাহলে 150 জনের প্রথমে খাবার ছিল, 15 দিনের খাবার ছিল, কিন্তু 10 দিন তারা খেয়ে নিয়েছে, তাহলে কতদিন পড়ে রয়েছে? কেন আমি এই কথাটা বললাম? এই অবশিষ্টই লাগবে সব সময়। তাহলে 50 জনের কত দিনের অবশিষ্ট পড়ে রয়েছে? 5 দিনের অবশিষ্ট পড়ে আছে। কেন স্যার? 10 দিন তো খেয়ে নিয়েছে 15 দিনের মধ্যে, তাহলে 5 দিনের পড়ে রয়েছে। আর 75 জন চলে গেছে, তাহলে 150 জনের মধ্যে যদি 75 জন চলে যায়, তাহলে 75 জন পড়ে আছে। এই 75 জন, এখানেও অবশিষ্ট 75 জন পড়ে আছে, এদের কতদিন চলবে এটা জানতে চাইছে তোমার, তাই না? এখানে তুমি ডাইরেক্ট এমনি বলতে পারবে, এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। দেখো এটাও অর্ধেক হচ্ছে, তাহলে এটা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে খাবার সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে এটা 10 উত্তর হবে। এমনি বুঝতে পারছো অপশান বি, তবু একটু করে দেখা যাক কীভাবে হবে। তাহলে এখানে আমরা জানি একটা নিয়ম, তাহলে 5 ইন্টু, যে এটা তোমার হচ্ছে, এটা যদি কমে যায় এটা বেড়ে যাচ্ছে, তার মানে কি সম্পর্ক? এটা ব্যাস সম্পর্ক। ব্যাস সম্পর্ক হলে কি হয়? যেমন আছে তেমন লিখে দাও, তাই তো? তাহলে তোমার হচ্ছে 75, 75 দুগুণে তোমার হচ্ছে 150, 5 দুগুণে 10, তাহলে 10 দিন, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুমি এটা ওই M1 D1 W1 এইসব দিয়েও করতে পারো, কোনো অসুবিধে কিছু নেই। চলো নেক্সট অঙ্কে যাই, লাস্ট অঙ্ক আজকে, 19 নম্বর কোশ্চেনটা। চলো 20 নম্বর কোশ্চেন আজকে শেষ অঙ্ক। চলো দেখো, বলছে 8টি সংখ্যার গড় 24, তাহলে বলছে 8টি সংখ্যার গড় 24, তাহলে আমি আবার বলছি, গড় মানেই আমাকে কি করতে হবে? আমাকে সমষ্টি বার করে রাখতে হবে। আর কত হবে তাহলে? 8 আর দুগুণে 16, 8 4 8 32, মানে হচ্ছে 192, তাই তো? আচ্ছা, আর বলছে 24টি সংখ্যার গড় বলছে 8, তাই তো? তাহলে 24টি সংখ্যার গড় মানে একই সংখ্যা, মানে একই হবে, 192 হবে। তোমাকে জানতে চাইছে সব কয়টি সংখ্যার গড় কত। এখানে সংখ্যা কোনটা?
এখানে সংখ্যা হচ্ছে এই 8টা আর এই 24টা, তাহলে টোটাল হচ্ছে কত 32টা। এই 32টা সংখ্যার গড় কত জানতে চাইছে, তাহলে এটা কি হবে, এটা যোগ করে 32 দিয়ে ভাগ, যোগ করার দরকার নেই, 192 ইন্টু 2 করে নাও, একই হবে বাই 32, তাই তো, এটাই গড় বেরোবে। কাটাকাটি তোমরা করবে, ঠিক আছে, এটা থাকলো তোমাদের জন্য, ঠিক আছে। ওকে, দেখবো এটা অপশানে বলবে কত উত্তর হচ্ছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। আর তোমাদের হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট তো করছোই। আর আজকের যে আগের দিনের যে প্র্যাকটিস সেটে যে কোশ্চেনটা ছিল সেটা আজকে একটু সলভ করে নিই, হ্যাঁ চলো। 1 মিনিট হোল্ড করো, আমি বার করে নিই, ঠিক আছে। আগের দিনে যে প্র্যাকটিস সেটে তোমাদের কোশ্চেনটা ছিল সেটা একটু বার করে নিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। দেখো আগের দিনের 54 নম্বর কোশ্চেনটা তোমাদের একটু সমস্যা হয়েছিল, মানে আমারই সমস্যাটা হয়েছিল, তো একটু আমি ক্যালকুলেশনে ভুল করেছিলাম। 54 নম্বর কোশ্চেনটা প্র্যাকটিস সেটে 1-এ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো ওখানে তোমার একটা যে কোশ্চেনটা দেওয়া ছিল, বলছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি 6 বছরে দ্বিগুণ হয় তবে টাকাটি 4 গুণ হতে কত সময় লাগবে। তাহলে দেখো বলছে আমি ধরে নিলাম টাকাটা 1 টাকা, এইটা দ্বিগুণ হয়েছে মানে 2 হয়েছে, দ্বিগুণ মানে 2 গুণ হয়েছে, টাইম লেগেছে কত 6 বছর। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে গো, ইন্টারেস্ট পেয়েছে +1, তাই তো 1 টাকার 2 টাকা হয়েছে মানে ইন্টারেস্ট পেয়েছে 1। তাহলে আবার সেম তোমার হচ্ছে আবার ইন্টারেস্ট 1 পেতে গেলে তাহলে কত হবে 3, এটা কতদিন লাগবে 6 বছর লাগবে, তাই তো। তাহলে এটা 3 গুণ হচ্ছে, আবার তার মানে 6 বছর পর তোমার হচ্ছে এটা ইন্টারেস্ট আবার 1 পাবে, তার মানে 4, তাহলে 4 এই 1 টাকাটা 4 গুণ হতে তার মানে কত সময় লাগছে, দেখো 6 বছর প্লাস 6 বছর প্লাস 6 বছর মানে 3 6 18 বছর। অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, যেটা তোমার হবে অপশান ডি, তোমার হচ্ছে রাইট অ্যান্সার 18 বছর, ঠিক আছে। এটা অন্য রকমভাবেও করা যেতে পারতো, সেটা কিভাবে করা যেত সেটা দেখে নাও একটুখানি। এটা আরেক রকম প্রসেসও করা যেত, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে তোমার 8t = n-1 × 100, এই ফর্মেটেও এটা করা যেত, ঠিক আছে। তাহলে এটা আমি অন্যরকম অঙ্ক থাকলে আমি তখন আবার দেখিয়ে দেবো, এটা শর্টকাট আছে একটা, ঠিক আছে। ওকে, তাহলে আরেকটা অঙ্ক যেটা সমস্যা হয়েছিল, সেটা কি, সমস্যা হয়নি, ভিডিওটা কেটে গেছিলো, সেই অঙ্কটা কি, সেটা হচ্ছে 60-এর কোশ্চেনটা। 60 নম্বর কোশ্চেনটা কি বলছে, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিমি এবং নদীর স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিমি হলে স্রোতের প্রতিকূলে 20 কিমি যেতে কত সময় লাগবে, এটা জানতে চেয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে নৌকার গতিবেগ তোমার কত দেওয়া আছে, আমি গতি বলেই লিখছি, কত দেওয়া আছে 7 কিলোমিটার/ঘন্টা, মানে এই ঘন্টায় 7 কিলোমিটার মানে 7 কিলোমিটার/ঘন্টা, তাই তো। আর স্রোতের গতিবেগটা তোমার কত দেওয়া আছে, ঘন্টায় 3 কিমি, তাই তো, তার মানে হচ্ছে 3 কিলোমিটার/ঘন্টা। ওকে, এবার বলছে স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে যদি যায়, আমরা জানি প্রতিকূলে যদি যেতে হয় তখন কি হয়, যে সে কষ্ট করে যাচ্ছে, তার মানে কি হয়, তার নৌকার গতিবেগটা থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়, তাই তো। তার মানে 7 - 3 করলে কত হবে, 4 কিলোমিটার/আওয়ার, মানে এটা কি বেরোলো, এটা প্রতিকূলের বেগ বেরোলো, ঠিক আছে। এবার তোমাকে দেখো বলেছে 20 কিলোমিটার যেতে হবে, কোথায় তাহলে আমরা সেই সেম জিনিস, স্পিড = ডিস্টেন্স/টাইম, তাই তো। তাহলে স্পিডটা আমি পেয়ে গেছি, প্রতিকূলের স্পিড কত 4 কিলোমিটার/ঘন্টা, আর ডিস্টেন্স কত যেতে বলেছে 20, আমাকে টাইম জানতে চাইছে, তাহলে 4×5 = 20, মানে টাইম কত হবে 5 ঘন্টা। তাহলে অপশান কোনটা উত্তর হবে, উত্তর হবে অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার 5 ঘন্টা। ওকে, আশা করি
তোমাদের ক্লাসটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশানে জানাবে। থ্যাংক ইউ, বাই।